আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আবার আনাদার ক্লাসে উপস্থিত হয়ে গেলাম। এটা হচ্ছে মেজারমেন্ট টু মেজারমেন্ট ওয়ানের হচ্ছে চ্যাপ্টার সিক্সের ক্লাস। আমরা চ্যাপ্টার ফাইভে অর্থাৎ গত ক্লাসে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট নিয়ে পড়াশোনা করছি। এটা হচ্ছে তোমার মুভিং মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট নিয়ে পড়াশোনা করছি। ইনস্ট্রুমেন্ট হচ্ছে স্ট্রাকচারের ভিত্তিতে দুই প্রকার হয়, একটা হচ্ছে মুভিং কয়েল আর একটা হচ্ছে মুভিং আয়রন। ষষ্ঠ অধ্যায়ে আমরা মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট নিয়ে পড়াশোনা করব। তার আগে আমি তোমাদের একটু ইনফর্ম করে দেই, আমি সব ক্লাসে একটু ইনফর্ম করে দিচ্ছি যাতে তোমাদের সবার কাছে পৌঁছে বিষয়টা। সেটা হইলো আমাদের নেক্সট সেমিস্টার থেকে কিন্তু প্ল্যাটফর্ম সেপারেট হয়ে যাচ্ছে। আমাদের নেক্সট সেমিস্টার থেকে কোর্সগুলো লঞ্চ হবে কিন্তু ত্রিপলি একাডেমিতে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নতুন প্ল্যাটফর্ম ত্রিপলি একাডেমি। তো এই একাডেমিতেই হচ্ছে আমাদের নেক্সট কোর্সগুলো লঞ্চ হবে। ডিপ্লোমা লার্নিং জোন থেকে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের কোর্স লঞ্চ হবে না। তোমরা হচ্ছে কাইন্ডলি আমাদের নেক্সট সেমিস্টারের আপডেটগুলো পেতে এই পেজটা ফলো দিয়ে রাখতে পারো। হ্যাঁ, আমাদের নেক্সট সেমিস্টারে অফার আপডেট সব কিছু গিফট টিপ যা আছে, আমরা নেক্সট সেমিস্টারে কোর্সের প্রাইসও কম রাখবো, অফারও খুব ভালো কিছু অফার দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট আপডেটগুলো পেতে এই পেজে ফলো দিয়ে রাখো কাইন্ডলি। অ্যান্ড হচ্ছে আমাদের এই নামেই একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, সো আমরা হচ্ছে শুরু করে দিব। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। তো মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট মানে কি? মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টে আমরা অলরেডি দেখছি যে আসলে ইনস্ট্রুমেন্ট কিভাবে কাজ করে। দুই পাশে মানে একটা তোমার হচ্ছে চারপাশে বা সারাউন্ডে, হ্যাঁ, তার দেয়ালে হচ্ছে চুম্বক থাকে, সেই চুম্বকের ভিতরে আয়রনটা মুভ করে। হ্যাঁ, আয়রনটা মুভ করে। আর হচ্ছে তোমার মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টে চুম্বকের ভিতরে তোমার হচ্ছে আয়রন মুভ করে না। আয়রন বলতে তোমার হচ্ছে পঞ্চম অধ্যায়ে ছিল, ওখানে জাস্ট লোহা ছিল। হ্যাঁ, আর হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে ওই লোহা বা আয়রনের জায়গায় জাস্ট কয়েল থাকবে, এটাই তফাৎ। তবুও আমরা এই জিনিসটা একটু ডিটেইলে জানার চেষ্টা করব। তো মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট কয়েল ইনস্ট্রুমেন্ট হচ্ছে দুই প্রকার। মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট হচ্ছে দুই প্রকার, যথা এক হচ্ছে পিএমএমসি, এটাকে বলা হয় পিএমএমসি। এর পূর্ণরূপ হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট, যেটাকে আমরা পিএমএমসি বলি। এরপর যেটা আছে সেটা হইল এটা পার্মানেন্ট ম্যাগনেট না, যেটাকে বলা হয় ডাইনামিক টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। এটাকে ডাইনামিক টাইপ বলতে পারো বা ডাইনামিক টাইপ বলতে পারো অথবা ডাইনামোমিটার টাইপ, একই কথাই। তোমাদের বইয়ে লেখা আছে হচ্ছে মিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে,
একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট টাইপ আর একটা হচ্ছে ডাইনামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। তো মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট হচ্ছে দুই প্রকার, যেরকম মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট কিন্তু ওই এটার মতো দুই ধরনের ছিল। মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টও কিন্তু দুই ধরনের ছিল, একটা হচ্ছে অ্যাট্রাকশন টাইপ আর একটা হচ্ছে রিপালশন টাইপ। অ্যাট্রাকশন টাইপেরটা কীভাবে কাজ করতো, আকর্ষণের মাধ্যমে। রিপালশন টাইপটা কীভাবে কাজ করতো, বিকর্ষণের মাধ্যমে কাজ করতো। এইরকম হচ্ছে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টও দুই রকম, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট আর একটা হচ্ছে ডাইনামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। তো তোমার হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টে অনলি ডিসি মেজার করা যায়, ডাইরেক্ট কারেন্টে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার মেজার করা যায়। আর হচ্ছে ডাইনামোমিটার টাইপে ডিসি অ্যান্ড এসি বোথ, দুইটাই মেজার করা যায়। ডাইনামোমিটার টাইপে ডিসি এবং এসি দুইটাই কিন্তু মেজার করা যায়। হ্যাঁ, তো এখন আমরা নেক্সট টপিকে চলে যাব, সেটা হচ্ছে পিএমএমসি এর গঠন। পিএমএমসি বলতে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট এর গঠন ও কার্যপ্রণালী। পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের গঠন ও কার্যপ্রণালী তোমাদের বইয়ে এই পিকচারটা দেয়া আছে। হ্যাঁ, তো এটা আসলে তেমনভাবে বোঝা যায় না বা বোঝা কঠিন হয়ে যায়। তোমরা এই চিত্রটা দেখো, এই চিত্রটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবা। তো এই যে মুভিং কয়েলের চারদিকে হচ্ছে এগুলো হচ্ছে আর্মর। হ্যাঁ, এটা হচ্ছে চার কোনা টাইপ একটা মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। কালার চেঞ্জ করে নেই। এটা একটা এরকম টাইপ মুভিং কয়েল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আর্মর। আর্মর মানে হচ্ছে আবরণ আর কি। আবরণটাকে খুলে বা ভেঙে, দেখাইছে যে এর ভিতরে আসলে কি আছে। তো মূলত পার্মানেন্ট ম্যাগনেট বলতে কি বোঝায়, এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকবে। পার্মানেন্ট ম্যাগনেট বলতে আসলে ন্যাচারাল ম্যাগনেট বোঝায়। তোমার হচ্ছে প্রকৃতিতে যে ম্যাগনেট পাওয়া যায় সেটাই মূলত হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। এখানে হচ্ছে এই ম্যাগনেটেরও হচ্ছে প্রকারভেদ আছে, যেরকম এই ক্ষেত্রে যে পার্মানেন্ট ম্যাগনেট কোনটা, এই যে এটা ধরো এটা ইউ শেপের পার্মানেন্ট ম্যাগনেট থাকে, এটা হচ্ছে তোমার ইউ শেপ থাকে, এরকম থাকে, এটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। হ্যাঁ, এই যে দেখো এখানে ইউ শেপের পার্মানেন্ট ম্যাগনেট আছে, যদিও পুরোপুরি দেখা যাচ্ছে না, এখানে ইউ শেপের একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে। তো এই ম্যাগনেটটা তৈরি হয় মূলত পিএমএমসিতে যে ম্যাগনেট ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অ্যালনিকো টাইপ পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হয়। যেটা হচ্ছে এই অ্যালনিকো টাইপ পার্মানেন্ট ম্যাগনেটকে যখন আমি ইউ আকৃতির চুম্বক তৈরি করব এই পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে, তখন কি হবে জানো, ইউ আকৃতির চুম্বক তৈরি করলে এই অ্যালনিকো টাইপ ইউ আকৃতির চুম্বক অনেক বেশি শক্তিশালী হয়। হ্যাঁ, অ্যালনিকো টাইপ পার্মানেন্ট ম্যাগনেট যখন আমরা ইউ আকৃতির তৈরি করব, এটা অন্যান্য ম্যাগনেটের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়। আর এই অ্যালনিকো টাইপ ম্যাগনেট তৈরি হয় হচ্ছে তোমার ফসফরাস ব্রোঞ্জ দিয়ে। ফসফরাস ব্রোঞ্জ ম্যাটেরিয়াল দিয়ে এই অ্যালনিকো টাইপ ম্যাগনেটটা তৈরি হয়। তো বুঝলাম এখানে যে পার্মানেন্ট ম্যাগনেটটা ইউজ করা হয় এটা হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটা অ্যালনিকো টাইপ। অ্যালনিকো টাইপ ম্যাগনেটের সুবিধা কি, এটা ইউ আকৃতি তৈরি করলে এটা শক্তিশালী চুম্বকে পরিণত হয়। তো এখানে হচ্ছে এটা লাগানো থাকে, এর সাথে হচ্ছে তোমার থাকে, এর সাথে কি থাকে, তোমার হচ্ছে ভিতরে একটা কয়েল থাকে। এই যে তোমরা দেখতেছো এখানে দেখতেছো, এই যে এটা হচ্ছে কয়েল,
এর ভিতরে সিলিন্ডার আকৃতির এই যে এই তোমার সাদা অংশটা যেটা দেখতেছো সেটা হচ্ছে কয়েলের উপরের আবরণ। হ্যাঁ, এর ভিতরে এই যে দেখো না তামার তার দেখতে পাচ্ছ, এই তামার তারগুলো হচ্ছে কয়েল, হলুদ কালারের তামার তার, এগুলো হচ্ছে কয়েল। হ্যাঁ, তো মূলত এই পাশে ইউ আকৃতির চুম্বক থাকে এবং এর ভিতরে কয়েলটা মুভ করে। হ্যাঁ, কয়েলটা কখন মুভ করে? যখন সোর্স বা ভোল্টেজ সোর্সের সাথে সংযোগ করব না, তখন এই কারেন্টটা এই কয়েলে যখন ইনডিউসড হবে তখন এই কয়েলটা একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করবে বা কয়েলটা একটা ম্যাগনেটের মতো আচরণ করবে। হ্যাঁ, তো কয়েল যেহেতু একটা ম্যাগনেটের ভিতর আচরণ করতেছে, সেটা কার ভিতর আছে? সেটা একটা ইউ শেপ ম্যাগনেটের ভিতর আছে। সেটা কার ভিতর আছে? একটা ইউ শেপ ম্যাগনেটের ভিতর আছে। তো ম্যাগনেটের ভিতর আরেকটা ম্যাগনেট কাজ করতেছে কিসের উপর ভিত্তি করে? আমি সেখানে কি পরিমাণ কারেন্ট দিচ্ছি বা ভোল্টেজ দিচ্ছি, সেই কারেন্ট বা ভোল্টেজের উপর ভিত্তি করে তার ম্যাগনেটাইজিং ইফেক্টটা কাজ করতেছে। হ্যাঁ, কয়েলের ম্যাগনেটাইজিং ইফেক্টটা কাজ করতেছে। তো ইউ শেপের ভিতরে আরেকটা তোমার হচ্ছে কয়েল দ্বারা একটা ম্যাগনেট তৈরি করা হইলো এবং সেটার ম্যাগনেটাইজিং ইফেক্টটা কাজ করতেছে। সেই ইফেক্টের ফলে অর্থাৎ তোমার চারপাশে ইউ শেপ ম্যাগনেট আছে, সে একটা ফোর্স প্রয়োগ করতেছে, আর কয়েলের ম্যাগনেট আরেকটা ফোর্স প্রয়োগ করতেছে, যেটা হচ্ছে মেজারকৃত কারেন্ট ভোল্টেজ বা পাওয়ারের সমানুপাতিক। হ্যাঁ, মেজারকৃত কারেন্ট বা ভোল্টেজ বা পাওয়ারের সমানুপাতিক। তার ফলে কি হচ্ছে, দুইটা হয়তোবা তোমার হচ্ছে নর্থ পোল সাউথ পোল এক জায়গায় হলে আকর্ষিত হয়, বা নর্থ পোলের সাথে সাউথ পোল হলে তার কি বলে নর্থ পোল হয়ে গেলে সাউথ পোল হয়ে গেলে তারা বিকর্ষিত হয়। এবং এই যে দেখো, এই কয়েলের সাথেই একটা পয়েন্টার লাগানো আছে, কয়েলের সাথে এই যে দেখো পয়েন্টার, এখানে একটা পয়েন্টার লাগানো আছে, এটা হচ্ছে মুভ করে। এটা মুভ করে কখন? যখন আমি এখানে কারেন্ট প্রয়োগ করি, তখন এই কয়েলটা এনার্জাইজড হয়ে ম্যাগনেটে পরিণত হয়, যেটা অলরেডি একটা ইউ শেপ ম্যাগনেটের ভিতর বা পার্মানেন্ট ম্যাগনেটের ভিতর আছে, এবং তার ফলে এর ভিতরে একটা আকর্ষণ বিকর্ষণ ক্রিয়া তৈরি হয়, যার ফলে তার সমানুপাতে এই পয়েন্টার বা কাঁটাটা মুভ করে। হ্যাঁ, তো সেটা একটা স্কেলের ভিতর মুভ করে, ওই স্কেলের মাধ্যমে আমরা জানতে পারি যে আসলে কি বলে কতখানি কারেন্ট বা ভোল্টেজ আমরা মেজার করছি। হ্যাঁ, এটা সেম একই জিনিস। এই যে দেখো, এটা হচ্ছে একটা পোরশন, এটাকেই রিপ্রেজেন্ট করতেছে আর একটা চিত্র দ্বারা, এটাকেই রিপ্রেজেন্ট করতেছে। এই চিত্র একই জিনিস, এটা একটা মানে এটা একভাবে দেখাইছে, এটা আরেকভাবে দেখাইছে, একই জিনিস। বুঝা গেছে? এটা একভাবে দেখাইছে, এটা হচ্ছে এরকম টাইপ, আর এটা হচ্ছে একটু ব্লক ডায়াগ্রাম টাইপ, তাছাড়া কিছুই না। এই যে দুই পাশে দুইটা নর্থ পোল সাউথ পোল পার্মানেন্ট ম্যাগনেট লাগানো আছে, মাঝখানে কোর বা কয়েল আছে, এই কয়েলের সাথে হচ্ছে কাঁটা লাগানো আছে। কাঁটাটা কিভাবে লাগানো আছে? কাঁটাটা হচ্ছে এটা ধরো কয়েল, এই যে এটা এভাবে লাগানো আছে। তো কয়েলটা যদি ঘুরে, কাঁটাটাও এদিকে বাম থেকে ডান দিকে ঘুরতে থাকবে। ঠিক আছে? তো এভাবে মূলত একটা পিএমএমসি বা পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট কাজ করে। বোঝা গেছে আশা করি। এই প্রিন্সিপালটা খুবই সহজ, অর্থাৎ কিভাবে কাজ করে ওয়ার্কিং প্রিন্সিপাল একদমই সহজ। নেক্সট স্লাইডে আমরা যাব। নেক্সট স্লাইড কি বলছে? নেক্সট স্লাইডে আমরা দেখব হচ্ছে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট বানানটা আমি ঠিকভাবে লিখি না, বুঝতে পারছি। ইনস্ট্রুমেন্টের মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের টর্কের সমীকরণ, মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের টর্কের সমীকরণ দেখতে গেলে তোমার উপরে এখানে চিত্র আছে,
টর্কের সমীকরণ যে ডেভেলপ করছে সেই জন্য একটা দুইটা চিত্র আঁকা আছে, এই চিত্রগুলা দরকার হয় না। হ্যাঁ, টর্কের সমীকরণ ডেভেলপ করতে এই চিত্রগুলো দরকার হয় না, তবে কিছু জিনিস আমাকে জানতে হয়। হ্যাঁ, কি জিনিস জানতে হয়? যখন কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন উভয় পাশে এফ বল ক্রিয়া করে এবং ডিফ্লেক্টিং টর্ক তৈরি করে, এই জিনিসটা আমাকে জানতে হবে। বলছে যে এই কয়েলের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় তখন কি করে, এই চুম্বকের একটা ফোর্স আছে এফ, আর এই কয়েলেরও আর একটা ফোর্স আছে এফ। এই ফোর্সেই কিন্তু এটা কি করে, পয়েন্টারটা বিক্ষেপ দেয়, যেটাকে বলা হয় ডিফ্লেক্টিং টর্ক। অর্থাৎ যখন যখন কয়েলে কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট প্রবাহিত হলে কি হয় ভাইয়া, তখন এফ বল উৎপন্ন হয় এবং ডিফ্লেক্টিং টর্ক ক্রিয়া করে। ডিফ্লেক্টিং টর্ক, আমরা এগুলো ডিফ্লেক্টিং টর্ক, কন্ট্রোলিং টর্ক, তারপর হচ্ছে ড্যাম্পিং টর্ক, এগুলো নিয়ে আমরা তৃতীয় অধ্যায়ে কিন্তু পড়াশোনা করেছি। অতএব না বোঝার কিছু নাই, উৎপন্ন হয় এবং ডিফ্লেক্টিং টর্ক ক্রিয়া করে। ডিফ্লেক্টিং টর্ক কি, যেই টর্কের ফলে পয়েন্টারটা আসলে পাট দেয়, হ্যাঁ, নড়াচড়া করে, সেটাকে বলা হয় ডিফ্লেক্টিং টর্ক। এই জিনিসটা আমাকে তুমি চাইলে বাংলায় লিখে দিতে পারো আমি যেভাবে লিখছি। এরপর আমরা লেট বলবো, অথবা তুমি বাংলায় বলতে পারো ধরি ফ্লাক্স ডেনসিটি, এত কিছু লিখতে হবে না। ফ্লাক্স ডেনসিটি, বা তুমি এটাকে বাংলায় লিখতে পারো হচ্ছে পিএমএমসি এর ফ্লাক্স ডেনসিটি বি, এর একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। হ্যাঁ, ফ্লাক্স ডেনসিটি বড় হাতের বি, কিন্তু বড় হাতের বি ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা আমরা ধরে নিলাম। এরপর হচ্ছে কয়েল লেন্থ বলতে দৈর্ঘ্য বোঝায়। লেন্থ ইকুয়ালস টু হচ্ছে ছোট হাতের এল, কয়েল ব্রেথ, আরে ব্রেথ হচ্ছে ছোট হাতের বি, বড় হাতের বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, ছোট হাতের বি হচ্ছে ব্রেথ বা প্রশস্ততা বোঝায়। হ্যাঁ, প্রশস্ততা বা প্রস্থ বোঝায়। এটার এককও মিটার, লেন্থ বা দৈর্ঘ্যের এককও মিটার, প্রস্থের এককও মিটার। এরপর হচ্ছে কয়েলের প্যাচ সংখ্যা, নাম্বার অফ টার্ন। হ্যাঁ, নাম্বার অফ টার্ন অফ কয়েল। নাম্বার অফ টার্ন অফ কয়েল বলতে কি বোঝায়, কয়েলের প্যাচ সংখ্যা। আমরা ধরে নিলাম এন সংখ্যক কয়েল আছে, আমি তো জানি না কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতেছি, ধরি একটা কয়েলে এন সংখ্যক প্যাচ আছে, এন সংখ্যক প্যাচ আছে। হ্যাঁ, কোন কয়েলে এন সংখ্যক প্যাচ, এই যে এই কয়েলটা পেঁচানো আছে না, এই পেঁচানো হচ্ছে এন সংখ্যাবার হচ্ছে পেঁচাইছে। ওকে, আচ্ছা, এতটুকু আমরা ধরে নেওয়া শেষ। এখন আমরা বলবো এই কথা থেকে বলবো, যদি কয়েলে আই কারেন্ট প্রবাহিত হয় তাহলে কি হবে, কয়েলের উৎপন্ন বল এফ ইকুয়ালস টু হবে হচ্ছে বি এল বি। বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, এল হচ্ছে দৈর্ঘ্য, ছোট হাতের বি হচ্ছে প্রস্থ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সূত্র, এটা তোমার হচ্ছে জেনারেলি ফিজিক্সের সূত্র, এফ ইকুয়াল টু বিএলভি হয় আর কি জেনারেলি। তো আমরা এখানে
দৈর্ঘ্য ধরছি, আর তোমার হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে ভি ধরা হয়, ভি আসলে ডেনসিটি বা ঘনত্ব ধরা হয় আর কি। যাই হোক, এফ ইকুয়ালস টু বিএল ভি কখন হবে? যখন কয়েলের ভিতর দিয়ে আই কারেন্ট প্রবাহিত হয়, আই কারেন্ট প্রবাহিত হবে। আবার এন সংখ্যক কয়েলের টান তো একটা না, এন সংখ্যক প্যাচের জন্য, সংখ্যক প্যাচের জন্য বল কত হবে? এটা হচ্ছে একটা প্যাচের জন্য বল, এন সংখ্যক প্যাচের জন্য বল হবে এন ইন্টু বি এল বি, এন দ্বারা গুণ হইল। একটা প্যাচের জন্য বল হচ্ছে বিএলবি, আর হচ্ছে এন সংখ্যক প্যাচের জন্য বল হচ্ছে এন বিএলবি। হ্যাঁ, তাহলে ডিফ্লেক্টিং টর্ক, অতএব ডিফ্লেক্টিং টর্ক কি হবে? ডিফ্লেক্টিং টর্ক টিডি ইকুয়ালস টু হবে হচ্ছে বল ইন্টু লম্ব দূরত্ব। এটা হচ্ছে টর্কের সূত্র, বল ইন্টু লম্ব দূরত্ব। তো বলের মানটা কি পাইছি? এন বিএলবি, বলের মান কি পাইছি? এন বিএলবি, আর লম্ব দূরত্ব হচ্ছে বি, মানে প্রশস্ত বরাবর দূরত্ব। হ্যাঁ, প্রশস্ত চওড়া বরাবর দূরত্ব হচ্ছে বি, এবং টর্কের একক হচ্ছে নিউটন মিটার, টর্কের একক হচ্ছে নিউটন মিটার। তো আমরা ডিফ্লেক্টিং টর্কের মান পাইলাম। ডিফ্লেক্টিং টর্কের মান কি? এন বি এল বি স্কোয়ার। দুইটা বি আসছে, একটা বি হচ্ছে বলের জন্য আগে থেকেই, ও আচ্ছা সরি, কেন সরি? কারণ এখানে আমি একটা ভুল করে ফেলেছি অলরেডি, এখানে বি হবে না, এখানে আই হবে। হ্যাঁ, এই জায়গায় আই হবে। দেখো, বিএল আই ফোর্স, এটা ফিজিক্সের সূত্র, ওই জন্য একটু কনফিউশন লাগছিল আর কি। তো ফোর্স হচ্ছে, যদি কোনো কয়েলের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ফোর্সটা হবে ফ্লাক্স ডেনসিটি ইন্টু কারেন্ট ইন্টু কয়েলের দৈর্ঘ্য। ফ্লাক্স ডেনসিটি ইন্টু কারেন্ট ইন্টু কয়েলের দৈর্ঘ্য হচ্ছে বল। আর এন সংখ্যক প্যাচের জন্য হচ্ছে ফ্লাক্স ডেনসিটি ইন্টু কারেন্ট ইন্টু দৈর্ঘ্য, তার সাথে এন গুণ। ওকে, আর হচ্ছে টর্ক কি হবে? এই বলের মানটা বসা দাও, এন বি এল আই ইন্টু লম্ব দূরত্ব হচ্ছে, লম্ব দূরত্ব এটাকে কয়েল ব্রেড বা আমরা হচ্ছে লঙ্গিটিউডেনাল লেন্থ বলতে পারি, বা লম্ব দূরত্ব বলতে পারি। ঠিক আছে, ব্রেথও বা প্রস্থও বলতে পারি, লম্ব দূরত্বও বলতে পারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক পেয়ে গেলাম, ডিফ্লেক্টিং টর্ক পেয়ে গেলাম এন বি এল আই ইন্টু বি, বা এটাকে তুমি এভাবে লিখতে পারো এন বি এন এল আই বি, প্রথমে বড় হাতের বি, লাস্টে ছোট হাতের বি। ওকে, তো এল বি, এই এল আর বি, এটা কি? এল হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, তো এটাকে আমরা কি বলতে পারি? এরিয়া বলতে পারি না? অবশ্যই এটাকে এরিয়া বলে দিতে পারি। তাহলে কি হবে? প্রথমে আমরা এ দিব, এ হচ্ছে এরিয়া, বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, হ্যাঁ, এরপর হচ্ছে এ বি আই ইন্টু এন। এটা লিখতে পারি কিনা? এই যে দেখো, এল আর বি এর বদলে আমি সেটাকে রিপ্লেস করে এ লিখলাম। এ যেহেতু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি হয়? দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি হয়? আমরা হচ্ছে ই পাই, এরিয়া বা ক্ষেত্রফল পাই। সেই জন্য এল আর বি, ছোট হাতের বি রিপ্লেস করে আমরা জাস্ট এখানে কি বসাইছি? আমরা এখানে জাস্ট হচ্ছে এ বসাইছি, তাছাড়া আর কিছুই না। তো এটা হচ্ছে ডিফ্লেক্টিং টর্কের মান আমরা পাইলাম। এটাকে যদি বাংলায় লেখো তাহলে আসবে হচ্ছে, এটাকে আরও একটু সুন্দর করে লিখছে ওরা, সুন্দর করে কিভাবে? এন আই ইন্টু বি ইন্টু এ। এন আই হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন, আই কি? আই হচ্ছে কারেন্ট, এন হচ্ছে প্যাচ সংখ্যা, অর্থাৎ প্রতি প্যাচে কারেন্টের মান, যেটাকে বলা হয় অ্যাম্পিয়ার টার্ন, অ্যাম্পিয়ার পার টার্ন। প্রতি প্যাচে কারেন্টের মানকে বলা হয় অ্যাম্পিয়ার টার্ন, বাংলা এটাকে বা ইংলিশে বলা হয় অ্যাম্পিয়ার টার্ন। বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি,
ফ্লাক্স ডেনসিটি আমাদের শেষ, ফ্লাক্স ডেনসিটি ইনটু এরিয়া বা ক্ষেত্রফল, এটা হচ্ছে ডিফ্লেক্টিং টর্কের মান আমরা পাইলাম। ওকে, ডিফ্লেক্টিং টর্কের মান আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এটা একটু ছোট করি কারণ আমাদের আরও কিছু লিখতে হবে। ডিফ্লেক্টিং টর্কের আমরা মান পেয়ে গেলাম। এখন ইফ আচ্ছা, এখন আমরা কি করব, যদি বি কনস্ট্যান্ট হয়, বি কনস্ট্যান্ট হয়, যদি কি হয়, বি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ফ্লাক্স ডেনসিটি কনস্ট্যান্ট হয় বা ফিক্সড হয়, এ তো ফিক্সড, এরিয়া কিন্তু একটা কনস্ট্যান্ট মান, এটা ফিক্সড মান, বিও আমরা ধরে নিছি ফিক্সড একটা মান, তাহলে ডিফ্লেক্টিং টর্ক টিডি প্রপোর্শনাল টু হবে আই। এনও তো একটা ফিক্সড মান, এখানে এ ফিক্সড, বি ফিক্সড ধরে নিছি আমরা, হ্যাঁ, আর হচ্ছে এন তো একটা ফিক্সড মান, পেঁয়াজ সংখ্যাও ফিক্সড থাকে, তাহলে আমরা ডিফ্লেক্টিং টর্ক প্রপোর্শনাল টু কারেন্ট লিখে দিতে পারি। এখান থেকে আমরা জাস্ট আমি হচ্ছে কি করলাম, ফ্লাক্স ডেনসিটি কনস্ট্যান্ট ধরে নিলে ডিফ্লেক্টিং টর্ক হচ্ছে কারেন্টের সমানুপাতিক ধরে নিতে পারি। এরপর হচ্ছে কন্ট্রোলিং টর্ক কি হয়, কন্ট্রোলিং টর্ক, কন্ট্রোলিং ফর কন্ট্রোলিং টর্ক, ফর কন্ট্রোলিং টর্ক টিসি ইকুয়ালস টু হয় কার সমানুপাতিক, টিসি ইকুয়ালস টু হয় হচ্ছে তোমার থিটা এর সমানুপাতিক। এটা হচ্ছে 3 অধ্যায়ে আমরা শিখছি কন্ট্রোলিং, কন্ট্রোলিং টর্ক, এটা কিন্তু 3য় অধ্যায়ে আমরা শিখছি, 3য় অধ্যায়ে শিখছি কন্ট্রোলিং টর্ক হচ্ছে থিটার সমানুপাতিক হয়। আমরা হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক কারেন্টের সমানুপাতিক, এটাও 3য় অধ্যায়ে শিখছি, কিন্তু তোমার হচ্ছে পিএমএমসি এর ক্ষেত্রে যে সমানুপাতিক হয় সেটা আমরা প্রমাণ করলাম। ওকে, পিএমএমসির ক্ষেত্রে সমানুপাতিক হয়, এটা আমরা প্রমাণ করলাম। এখন আমরা দেখব স্থির অবস্থায়, স্থির অবস্থায় কি হয়, স্থির অবস্থায় কন্ট্রোলিং টর্ক, স্থির অবস্থায় কন্ট্রোলিং টর্ক আর ডিফ্লেক্টিং টর্ক পরস্পর সমান হয়, তাহলে আমরা আই সমানুপাতিক থিটা লিখতে পারি, আই প্রপোর্শনাল টু থিটা লিখতে পারি। ঠিক আছে, এই আই সমানুপাতিক থিটা দ্বারা কি বোঝাচ্ছে, এখানে আসো, অর্থাৎ এইখানে আমি যে পরিমাণ কারেন্ট দিব এই পয়েন্টারটা তত অ্যাঙ্গেলে বিক্ষেপ দিবে, এটাই বোঝাচ্ছে। অর্থাৎ আমি কারেন্টে যত বেশি কারেন্ট মেজার করব, কাঁটাটা তত কোণে ঘুরতে থাকবে বা তত কোণে মুভ করতে থাকবে, এটাই আমরা প্রমাণ করলাম মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের সাহায্যে। এটা কিন্তু অনলি ফর ডিসি ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে। ওকে, তো পিএমএমসি শেষ, এরপর আসবো আমরা হচ্ছে ডাইনামোমিটার টাইপ, ডাইনামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট, ডাইনামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। ডাইনামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টে কি হয়, তোমার পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয় না, হ্যাঁ, আগে হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া ম্যাগনেট ব্যবহার করা হতো, কিন্তু এখানে পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয় না। হ্যাঁ, তোমার হচ্ছে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট, মুভিং কয়েল বা মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টে কি করা হয়, তোমার হচ্ছে বাহিরে একটা ম্যাগনেট থাকে, ভিতরে আয়রনের ক্ষেত্রে লোহা থাকে, পিওর সলিড লোহা বা মেটাল থাকে, আর হচ্ছে কয়েলের ক্ষেত্রে কয়েল থাকে, সেটা দিয়ে বাহিরে একটা ম্যাগনেট থাকে, ভিতরে আর একটা ম্যাগনেট তৈরি করা হয়, যে কারেন্ট বা ভোল্টেজ মেজার করব বা পরিমাপ করব তার উপর ভিত্তি করে। হ্যাঁ, এটাই তো মূল কি বলে মেজারিং ইনস্ট্রুমেন্টের প্রিন্সিপাল, তাই না? কিন্তু তোমার হচ্ছে ডাইনামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টে তোমার হচ্ছে এই বাহিরের যে ম্যাগনেটটা দেখতেছো, বাহিরের এই ম্যাগনেটটা এটাও হচ্ছে তোমার কি বলে পার্মানেন্ট ম্যাগনেট না, অর্থাৎ এটাও ইলেকট্রোম্যাগনেট, এবং ভিতরের যে ম্যাগনেটটা এটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেট, দুইটাই ইলেকট্রোম্যাগনেট। তবে
দুইটাই হচ্ছে কয়েল, সরি দুইটাই ম্যাগনেট না, এগুলো হচ্ছে হ্যাঁ আমার কথা ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেট, অর্থাৎ দুইটাই কয়েল। হ্যাঁ, দুইটাই কয়েল, দুইটাই পার্মানেন্ট ম্যাগনেটের কিছু নাই এখানে। এখানেও কয়েল পেঁচানো হয়, এখানে কয়েল পেঁচায় বাহিরে একটা ম্যাগনেট তৈরি করা হয় ইলেকট্রোম্যাগনেট, আর ভিতরে কয়েল পেঁচে ভিতরেও একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করা হয়। তোমাদের বুঝার সুবিধার্থে আমরা এখানে আলাদা দুইটা চিত্র দেখাইছি। এই যে এখানে একটা কয়েল, এই দুইটা কয়েল কিন্তু পরস্পর কানেক্টেড। এই দুই, এখানে ফিক্স কয়েল দুইবার লেখা আছে, এটা দুইটা কয়েল না, একটাই কয়েল। হ্যাঁ, একটাই কয়েল, কিন্তু এটা ফিক্স থাকে, এটা হচ্ছে বাহিরের কয়েল। আর ভিতরে আরেকটা কয়েল থাকে, যেটা হচ্ছে তোমার ফিক্স কয়েলটা, তোমার হচ্ছে ফিক্স কয়েলটাতেও ভোল্টেজ দেওয়া হয়, কিন্তু এই ভোল্টেজ বা কারেন্টটা মেজার করা হয় না। কিন্তু এই কয়েলে, ভিতরের যে কয়েলটা আছে মুভিং কয়েল, এই কয়েলে যে কারেন্ট বা ভোল্টেজ দেওয়া হয় সেটার অনুপাতেই পয়েন্টারটা তোমার হচ্ছে পার্ট দেয়, এবং সেটাই কিন্তু পরিমাপ করা হয়। এই নিচের চিত্রে আরও ভালোভাবে দেখতে পাবা। দেখো এখানে ফিক্সড কয়েল আছে দুইটা, দুইটা বলতে একটাই বোঝায়, এখানে এটার সাথে এটা কানেক্টেড থাকে। এবং যেটা তোমার হচ্ছে কারেন্ট বা ভোল্টেজ পরিমাপ করব না, সেটা হচ্ছে এই যে এখান থেকে নেওয়া হয়। এখানে ধরো আমি কারেন্ট পরিমাপ করতেছি, সেই কারেন্টটা এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এবং এই কয়েলে আসবে। এই কয়েলটা হচ্ছে এই দুইটা কয়েলের মাঝখানে থেকে ওই ফোর্স ক্রিয়েট করবে, আগের মতোই পার্মানেন্ট ম্যাগনেটের মতোই কাজ করে, ফোর্স ক্রিয়েট করবে, এবং এই ইনস্ট্রুমেন্টটা পার্ট দেওয়া শুরু করবে। ইনস্ট্রুমেন্টটা কি করবে? পার্ট দেওয়া শুরু করবে। এটাই হচ্ছে তোমার ডাইনামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টে। আর এই কয়েল হচ্ছে দুই রকমের থাকে, একটা হচ্ছে ফিক্সড কয়েল, যেটা আমি বলেই দিছি অলরেডি। ফিক্সড কয়েল যেটা স্থির থাকে, যেটা নড়াচড়া করে না, কিন্তু সেটাও কিন্তু ম্যাগনেট থাকে না, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট হিসেবে কাজ করে। আর একটা হচ্ছে মুভিং কয়েল। হ্যাঁ, এই মুভিং কয়েলটা কি করে? মুভিং কয়েলটা কি করে? মুভিং কয়েলেই হচ্ছে তোমার যে কারেন্ট বা ভোল্টেজটা মেজার করব, সেই কারেন্ট বা ভোল্টেজটা আর কি বলে স্যাম্পল দেওয়া হয়, এবং মুভিং কয়েলটা মুভ করে। ফিক্স কয়েল যেটা দুই পাশে লাগানো থাকে বা চারপাশে মুভিং কয়েলের উপরে থাকে, সেটা হচ্ছে ফিক্স থাকে, এটা নড়াচড়া করতে পারে না। এর ভিতরে যে কয়েলটা থাকে সেটা নড়াচড়া করতে পারে। তো ডাইনামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টে দুই ধরনের কয়েল থাকে, একটা ফিক্সড আর একটা হচ্ছে মুভিং। মুভিং কয়েলের ভিতরেই হচ্ছে তোমার পয়েন্টারটা থাকে, যখন এখানে কারেন্ট আসবে তখন এটা পার্ট দেওয়া শুরু করবে। চিত্র দেখে আশা করি ক্লিয়ার হয়ে গেছো কনসেপ্ট, আর খুব বেশি বোঝানোর প্রয়োজন নাই। আমরা ডিরেক্ট ওয়ার্কিং প্রিন্সিপালে চলে যাব। ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে? ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে ওই সমীকরণটাই আমাকে ডেভেলপ করতে হবে। তো এখানে যেহেতু দুইটা কয়েল থাকে, এখানে যেহেতু কয়টা কয়েল থাকে, এর আগে পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে কিন্তু কি ছিল? একটা ম্যাগনেট ছিল আর ভিতরে মুভিং কয়েল ছিল। কিন্তু ডাইনামোমিটার টাইপের ক্ষেত্রে কিন্তু দুইটাই কয়েল থাকে। এই জন্য আমরা ফিক্স কয়েলকে ধরি লেট বা ধরি লিখবো আমরা, ধরি ফিক্সড কয়েল এফ, আর হচ্ছে মুভিং কয়েল, এগুলোকে নাম দ্বারা ডিনোট করতেছি, মানে একটা নামে ডাকতেছি আর কি। মুভিং কয়েল হচ্ছে এম, ফিক্সড কয়েলকে আমরা এফ ডাকতেছি, আর মুভিং কয়েলকে এম ডাকতেছি। এবং এই দুটি কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, দুইটা কয়েল যেহেতু ইলেকট্রোম্যাগনেট হিসেবে কাজ করে, দুইটা কয়েলের কিন্তু দুই ধরনের কারেন্ট প্রবাহিত হয়, যথাক্রমে I1 ও I2। হ্যাঁ, অর্থাৎ এফ এর মধ্য দিয়ে যেটা যায় সেটা হচ্ছে I1, আর এম এর মধ্য দিয়ে যেই কারেন্টটা যায় সেটা হচ্ছে I2। বোঝা গেছে? এফ এর মধ্য দিয়ে যেটা যায় সেটা হচ্ছে I1, আর হচ্ছে এফ এর মধ্য দিয়ে যেটা যায়
সেটা হচ্ছে I2। তো আমরা এর আগে দেখে আসছি যে কয়েলের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হলে উৎপন্ন বল এফ ইকুয়ালস টু কি হয়, কারেন্ট ভিতর কি বলে, কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন একটা বল উৎপন্ন হয়। সেই বলের মান আমরা বের করছিলাম কত, এন বি এল আই, এটা বের করছিলাম তাই না, এন বি এল আই। কিন্তু এখানে তো কয়টা কারেন্ট আছে, এখানে ভাইয়া দুইটা কারেন্ট আছে। এখানে দুইটা কারেন্ট আছে, এখানে কয়টা কারেন্ট আছে, দুইটা কারেন্ট আছে। তো আমরা কোন কারেন্টটা ধরব, আমরা যেহেতু এই যে মুভিং কয়েলের কারেন্টটা মেজার করতেছি। মুভিং কয়েলের কারেন্ট হচ্ছে I2 আর হচ্ছে ফিক্স কয়েলের কারেন্ট কিন্তু I1। আমার হচ্ছে মুভিং কয়েলের কারেন্টটা মেজার করতেছি, এজন্য যে বলটা আমরা হিসাব করব, যেই কারেন্টের ক্ষেত্রে বলটা হিসাব করব, যেই কয়েলের ক্ষেত্রে বলটা হিসাব করব, সেই কারেন্টটাই আমাকে নিতে হবে। তো এফ ইকুয়ালস টু আমরা কি বলে, যেই মানটা বের হয়েছে সেটা হচ্ছে এন বি এল I2। ওকে, এটা একটা অংশ আমরা পাইলাম, এন এর মান পাইলাম। ওকে, এরপর হচ্ছে ফিক্সড কয়েলের ক্ষেত্রে, ফিক্সড কয়েলের ক্ষেত্রে বলা যায় হচ্ছে বি প্রপোর্শনাল টু I1। অর্থাৎ ফিক্সড কয়েলের যে ফ্লাক্স ডেনসিটি আছে, ফিক্সড কয়েলের যে বিটা আছে, তোমার মুভিং কয়েলের একটা বি আছে, ফিক্সড কয়েলের একটা বি আছে। বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, অর্থাৎ ফ্লাক্স ডেনসিটি কি, এটা হচ্ছে তোমার যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেট কি হয়, সে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে। ম্যাগনেটিক ফিল্ড কত ঘনত্ব পরিমাণ উৎপন্ন, ডেনসিটি বলতে ঘনত্ব বোঝায়, আর কি ঘনরূপে কতখানি উৎপন্ন করছে সেটাকেই বলা হয় বি বা ফ্লাক্স ডেনসিটি। তো ফিক্স কয়েলের ক্ষেত্রে এটা আগে লেখা উচিত ছিল, তোমরা হচ্ছে এটা কই লিখবা, এটা হচ্ছে এই যে এই লাইন এখানে আগে লিখবা, তারপরে এই লাইনটা লিখবা, ঠিক আছে। ফিক্স কয়েলের ক্ষেত্রে বি প্রপোর্শনাল টু I1, অর্থাৎ এখানে যে কারেন্টটা দিব সেই অনুযায়ী ফিক্স কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে। তো এটাকে আমরা কি করব, ইকুয়াল হিসেবে লিখব। ইকুয়াল লিখতে একটা সমানুপাতিক ধ্রুবক লাগে, সেটাকে আমরা K1 দ্বারা ডিনোট করতেছি, সরি K1 দ্বারা ডিনোট করব না, আমরা শুধু K দ্বারা ডিনোট করব। K1 K একই জিনিস, যেটা দ্বারা সমানুপাতিক ধ্রুবক বা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটাই নাও না, কোনো সমস্যা নেই, K দ্বারা ডিনোট করতেছি। তো আমরা এটা ফিক্স কয়েলের ক্ষেত্রে বি এর একটা মান পাইছি, এটা একটা গেছে। তারপরে হচ্ছে মুভিং কয়েলের ক্ষেত্রে এফ এর একটা মান পাইছি, এটাও গেছে। এরপরে কি করা যায় দেখি, একটু আমরা চিন্তা ভাবনা করে একটু দেখি। চিন্তা ভাবনা করার আগে আমরা একটু কাজ করব। কি কাজ, এটাকে একটু ন্যারো করে ফেলবো। একটু ছোট করে ফেলি। না, কেউ নাই। আরে আচ্ছা, সো আমাদের বের হয়েছে কি, ফোর্স বের হয়েছে। এরপর হচ্ছে ফিক্স কয়েলের ফ্লাক্স ডেনসিটি আমরা বের করছি। এখন আমরা টর্ক বের করব। টর্ক বের করলেই বোঝা যাবে যে আসলে এই কয়েলটা মুভ করতেছে কিসের জন্য, এই কয়েলটা মুভ করতেছে আসলে কিসের জন্য। ওকে, তো এটা একটু ছোট করে দেই আমরা, এখানে আরো জায়গা লাগবে।
আচ্ছা, কি ওকে, সো আমরা জানি ডিফ্লেক্টিং টর্ক টিডি ইকুয়ালস টু হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব। হ্যাঁ, টর্কের যে নর্মাল সমীকরণ যেটা, তো বলের মান আমরা বের করছি এখানে কি, এই যে এটা মুভিং কয়েলের ক্ষেত্রে যে ফোর্সের মানটা আমার বের হয়েছে সেটা এখানে বসায় দাও, এন বি এল আই টু। ওকে, এন বি এল আই টু, এবং এর লম্ব দূরত্ব কি হবে, আগেরটার মতোই বি। এর লম্ব দূরত্ব আগেরটার মতোই বি হবে। ওকে, এবং একক কি, নিউটন মিটার। সব টর্কের একক কি হয়, নিউটন মিটার। তো সব কিছু আমরা পেয়ে গেছি, এটা টিডি ইকুয়ালস টু আমরা এটা পাইছি, কিন্তু ফিক্সড কয়েলের ক্ষেত্রে আমরা বি এর একটা মান কিন্তু পাইছিলাম, সেই মানটা এখানে বসাও। এটা হচ্ছে I1 ছিল, I1 ফিক্সড কয়েলে বি এর একটা, ফিক্সড কয়েলের ক্ষেত্রে বি এর একটা মান পাইছি। হ্যাঁ, আর হচ্ছে মুভিং কয়েলের ক্ষেত্রে এফ এর একটা মান পাইছি। তুমি চাইলে এটাও এখানে বসাই দিয়ে এখানে বসাই দিতে পারতা, বা আমরা করছি কি আগে এফ এর মানটা বসাই দিছি, লম্ব দূরত্ব বসাই দিছি। এখন কি করব, এই এন এর জায়গায় তোমার হচ্ছে বি এর জায়গায় কিসের মান বসাবো, বি এর জায়গায় হচ্ছে এই যে ফিক্স কয়েলে যে মানটা পাইছি KI1, এই মানটা বসায় দাও, KI1 I2 L B, KI1 I2 L B। ওকে, তো এল বি কে কি লেখা যায়, এল বি কে হচ্ছে এ লেখা যায়, তারপর হচ্ছে এই কে তো একটা কনস্ট্যান্ট, এনটাও একটা কনস্ট্যান্ট, সরি এগুলো এ লিখছি কেন, এগুলো সবগুলো কিন্তু একটা কনস্ট্যান্ট বা ফিক্স মান। এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাই না? এই সবগুলো মিলে আমি একটা কনস্ট্যান্ট ধরে নিব। তাহলে টিডি ইকুয়ালস টু আমরা লিখবো, টিডি ইকুয়ালস টু লিখবো হচ্ছে K1। এখন K1 দিলাম, প্রথমে একটা কনস্ট্যান্ট ইউজ করছি কে, এরপর হচ্ছে দ্বিতীয় কনস্ট্যান্ট ইউজ করলাম হচ্ছে K1 I1 I2, K1 I1 I2। তো এই ক্ষেত্রে K1 এর মানটা আসলে কি, K1 এর মানটা হলো এন কে এল বি। যে এন কে এল বি যেগুলো আছে সেগুলোর পরিবর্তে আমি ডিরেক্ট K1 লিখে দিছি, সেগুলোর পরিবর্তে আমি কি লিখছি, ডিরেক্ট K1 লিখে দিছি। সেগুলোর পরিবর্তে আমরা কি লিখছি, ডিরেক্ট K1 লিখে দিছি। তো এই ফাইনাল মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে দেখব ডিফ্লেক্টিং টর্কের ক্ষেত্রে কি হয়। এটা কি ছিল, ডিফ্লেক্টিং টর্কের ক্ষেত্রে আসলে কি মান আসে, ডিফ্লেক্টিং টর্কের ক্ষেত্রে কি মান আসে, এটা ডিফ্লেক্টিং টর্কের ক্ষেত্রে এই মানটা আসছে, সরি, এর কন্ট্রোলিং টর্কের ক্ষেত্রে, কন্ট্রোলিং টর্কের ক্ষেত্রে কি মান আসে, কন্ট্রোলিং টর্কের ক্ষেত্রে টিসি ইকুয়ালস টু, আমরা তৃতীয় অধ্যায়ে এই প্রমাণটা করছি, যেটা হচ্ছে টিসি প্রপোর্শনাল টু, এটা এখানে একটা কনস্ট্যান্ট আমরা ইউজ করছি কে, এখানে আরেকটা কনস্ট্যান্ট ইউজ করছি K1। তো এটাকে সরি, প্রপোর্শনাল দিলে তো কনস্ট্যান্ট দিতে হয় না, টিসি প্রপোর্শনাল টু থিটা। তো আমরা এটাকে যেহেতু ইকুয়ালি লিখছি, এটাকেও তুমি ইকুয়ালি লেখো, টিসি ইকুয়ালস টু কি হবে, K2 থিটা। আমরা আরেকটা কনস্ট্যান্ট ইউজ করলাম। তো এখন আমরা লিখব স্থির অবস্থার কন্ডিশন। স্থির অবস্থায় কি হয়, স্থির অবস্থায় দুইটা টর্ক সমান হয়, শেষ, আমার শেষ, এই লাইনটাই শেষ। স্থির অবস্থায় দুইটা টর্কই আমার কি হবে, সমান হবে। স্থির অবস্থায় টিসি ইকুয়ালস টু টিডি। তো টিসি ইকুয়ালস টু আমরা কি পাইছি, K2 থিটা, আর টিডি ইকুয়ালস টু আমরা কি পাইছি, এই যে এটা K1 I1 I2। ওকে, তো আমরা এখন কি করব, জাস্ট থিটাটা এই পাশে রাখবো, আর এই পাশে K1 বাই, আর একটু ছোট করি, জায়গা নাই,
এটাকে এখানে নিয়ে যায়। হ্যাঁ, নীল কালার লিখলে কি দেখা যায়? আমার মনে হয় না দেখা যাবে। আরে দেখো, ছোট করে ফেলি। ওকে, দেখো তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? k1 বাই k2 i1 i2, k1 বাই k2 i1 বাই i2। তাহলে এই k1 k2 কে আমরা একটা কনস্ট্যান্ট লিখে দিতে পারি, দুইটাই যেহেতু একটা কনস্ট্যান্ট। তো এটা একটা কনস্ট্যান্ট, তো থিটা ইকুয়ালস টু থিটা প্রপোর্শনাল টু i1 i2, আমরা ফাইনাল আনসার কিন্তু লিখতে পারি। থিটা প্রপোর্শনাল টু i1 i2 ফাইনাল আনসার লিখে দিতে পারি। কিভাবে লিখলাম? এটা একটা কনস্ট্যান্ট, আমরা জানি প্রপোর্শনাল চিহ্ন তুলে দিতে ইকুয়াল আর একটা কনস্ট্যান্ট লাগে, আর ইকুয়াল এক কনস্ট্যান্ট আছে, এই জন্য আমি এই ইকুয়াল কনস্ট্যান্টকে প্রপোর্শনাল চিহ্ন দ্বারা ডিনোট করে ফেলতে পারলাম। হ্যাঁ, তো এইটা দ্বারা আমরা কি বুঝলাম? থিটা ইকুয়ালস টু যেটা আসছে, থিটা ইকুয়ালস টু কি আসছে ভাইয়া? থিটা ইকুয়ালস টু আসছে হচ্ছে i1 i2। তো এটা দ্বারা বোঝা গেল যে এই i1 যে পরিমাণ দিব, আমি কিছুক্ষণ আগে শুরুতে মনে হয় বলছিলাম যে i1টা আলাদা ফিক্স থাকে, এরকম না। এই i1 আর i2 দুইটাই ডিপেন্ডেবল, এই দুইটা কারেন্টের উপরই কিন্তু এই পয়েন্টারটা নড়াচড়া করে। এই দুইটা কারেন্ট যা দিব, এই দুইটা ফিক্স কয়েলের কারেন্ট যেটা দিব, সেটার উপরেই কিন্তু পয়েন্টারটা সামনের দিকে আগাবে বা কোণ করে অ্যাঙ্গেল করে নড়াচড়া করবে। তো এই ছিল হচ্ছে ডাইনামোমিটার টাইপ মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। এরপরে এই পেজ তো লাগতেছে না, এই পেজটা ডিলিট করি। এরপরে আমরা একটা ছোট্ট ম্যাথ করব, এই অধ্যায় থেকে হয়তো বা সংক্ষিপ্ত টাইপ ম্যাথ আসে। এই ম্যাথটা আমি আগেই উঠাই রাখছি, একদমই সহজ ম্যাথ। এই ম্যাথে কি বলছে? 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার ফরমারের উপর, ফরমার বলতে কি বোঝায়? ফরমার বলতে ট্রান্সফরমার বোঝায় বা কয়েল বোঝায়, ট্রান্সফরমার বা কয়েল বোঝায়। ফরমারের উপর 124 প্যাচের একটি মুভিং কয়েল জড়ানো আছে। তাহলে সলিউশন আমরা কি করব? সলিউশন বা সমাধানকে আমরা ডুয়েটে এভাবে লিখি, SOL উপরে n লিখে দেই। হ্যাঁ, তো গিভেন কি দেওয়া আছে? গিভেন দেওয়া আছে ইংলিশ হচ্ছে গিভেন n বা প্যাচ সংখ্যা দেওয়া আছে 124, প্যাচ সংখ্যা দেওয়া আছে এই যে 124, দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার হচ্ছে কি বলে 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 5 সেন্টিমিটার মানে আমরা এটাকে আমার একক কি ছিল? মিটার। 5 × 10⁻² মিটার, এটাকে আমি 100 দ্বারা ভাগ করলাম, 100 দ্বারা ভাগ করে মিটারে কনভার্ট করে নিলাম। দৈর্ঘ্য দেয়া ছিল, এরপর হচ্ছে কি দেয়া ছিল? প্যাচ সংখ্যা দেয়া ছিল, কয়েল জড়ানো আছে, যার গ্যাপে ফ্লাক্স ডেনসিটি এর পরিমাণ, ফ্লাক্স ডেনসিটি বি এর মান দেয়া আছে, বি বড় হাতের বি এর মান দেয়া আছে 0.08 ওয়েবার পার মিটার স্কোয়ার। বি এর মান দেয়া আছে, 1 মিনিট লাগবে জাস্ট, বি এর মান দেয়া আছে 0.08 ওয়েবার পার মিটার স্কোয়ার। আচ্ছা, এরপর হচ্ছে যদি কয়েলে প্রবাহিত কারেন্টের পরিমাণ হচ্ছে 15 মিলি অ্যাম্পিয়ার হয়, কারেন্টের পরিমাণ 15 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে কয়েলে ক্রিয়াশীল টর্কের মান কত? টর্কের মানটা বের করো। হ্যাঁ, ডিফ্লেক্টিং টর্কের সূত্র কি দেখছি আমরা? N × BL/I, সব কিছু দেওয়া আছে, তুমি জাস্ট হচ্ছে মানটা বের করবা। এন এর মান দেওয়া আছে 124, বি এর মান দেওয়া আছে 0.08, তারপর হচ্ছে কারেন্টের মান দেওয়া আছে মিলি অ্যাম্পিয়ারে, এটা কিন্তু অ্যাম্পিয়ারে বানাই নিতে হবে। অ্যাম্পিয়ারে কীভাবে বানাই নিব? 15 × 10⁻³ করে দিলেই কিন্তু এটা অ্যাম্পিয়ার হয়ে যাবে। 15 × 10⁻³ করে দিলেই এটা মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে বি বসানো হয়েছে, এন বসানো হয়েছে, এল এর মান হচ্ছে 5 × 10⁻²। তো এটা ক্যালকুলেশন করে যে আনসারটা আসবে সেটা হচ্ছে 3.72 × 10⁻⁻⁴, আর একক কি? নিউটন মিটার।
এটা হচ্ছে টর্কের একক। ওকে, তো এই হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় মেজারমেন্ট ওয়ানের ষষ্ঠ অধ্যায়, যেটা হচ্ছে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের বেসিক আলোচনা এবং হচ্ছে ম্যাথ সলভিং। তো প্র্যাকটিস করলে আশা করি সবগুলোই পারবা, বুঝবা। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জানাবা।